আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আজিজ রাইট ব্লগ প্রেজেন্টস লিভিং লিজেন্ডের এপিসোড 1। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় রজব আপু। আশা করছি আপুর সেই পরিচয়টা আমরা না দিলে নয়। আপু একেবারে লেখক, বিতার্কিক, স্বেচ্ছাসেবী এবং একজন রাজনৈতিক বিশ্লেষক বললেও চলে। তো আমরা আপুর থেকে জেনে নিই আপুর ছোট করে আপু আসলে কিভাবে কি করছেন। প্রথমত আপু কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটে। আলহামদুলিল্লাহ। তো কেমন যাচ্ছে এখন দিন? কি ব্যস্ততা চলছে আপনার? আমার আসলে ঈদ গেল, আমার তো যৌথ ফ্যামিলি। আমার ফ্যামিলি অনেক বড়, আর আহ আত্মীয় স্বজন অনেক 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 বেশি। আমি খুব সৌভাগ্যবান। ওই জায়গা থেকে দাওয়াত, কখনো নিজের বাসায় কখনো কারো বাসায়, এইভাবেই যাচ্ছে। ব্যস্ততার মধ্যেই গেল, ফ্যামিলিকে টাইম দিচ্ছি। আজ শুনতে পাচ্ছি না, সাউন্ড মিউট করা। আ- আচ্ছা, সরি। বলতেছি আপনি তো আসলে অনেক গুণে গুণান্বিত। তো তার গুণের মধ্যে একটা হচ্ছে যে আপনি লেখক। আসলে আমি পার্সোনালি আপনার লেখাগুলো অনেক পড়ি, যেটা সত্যি কথা। এমন অবস্থায় যদি আপনি বলতেন আসলে আপনার লেখক হয়ে ওঠা যে গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। আমার যতটুকু মনে পড়ে, আমি খুব ভালো লিখি এমনটা আমি বিশ্বাস করতে চাই না। তবে এইটা সত্য যে আমার লেখা আমার খুব পছন্দ। আমি লেখক হয়ে ওঠার গল্পটা এমন, আমাকে একবার বীর পুরুষ কবিতা পড়ছো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের। আপু আবৃত্তির জন্য পুরা কবিতা মুখস্থ করা ছিল। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, আমার পরীক্ষা আসবে 10 লাইন, আমি কেন পুরো কবিতা মুখস্থ করবো? কবিতাটা অনেক বড় এবং অনেক কঠিন ছিল তখন আমার জন্য। আমি আমি তখন ক্লাস 4 সম্ভবত। তো আমি ওই কষ্টেই চিন্তা করে দেখলাম যে রবীন্দ্রনাথের চেয়ে সহজ কোনো কবিতা আমাকে লিখতে হবে। তো ওইভাবে আমি প্রথম কবিতা লিখেছি। কবিতার নাম ছিল বোকা। নিজের জন্য লিখেছি, বা আমি নিজে একটা বোকা, এটা মিন করে লিখেছি আর কি। যে কবিতা মুখস্থ করতে পারে না, সেই বয়ে কবিতা লিখতে চায়, এরকম। তো আমার বড় আপু একবার, মানে কিভাবে যেন আমার কবিতাটা পড়তে পারছে, আমার খাতায় মনে হয় পেয়েছে। তো আপু অনেক প্রশংসা করলো, আমি তো অবাক। কিরে বাবা, কবিতা মুখস্থ করে এত ইয়ে পাই নাই, অ্যাপ্রিসিয়েশন পাই নাই, কিন্তু জাস্ট লেখার কারণে পেয়েছি। আম্মু আপু ওরা এগুলো খুব ভালো বুঝে জানে। আপু নিজেও লিখতো, বাবাও লিখতেন, আমার বংশে অনেকেই লিখতেন, আমার জ্যাঠাও লিখতেন, মানে আঙ্কেল। তো এইভাবে সবার অনুপ্রেরণা, সবার ভালোবাসা, ছোটবেলা থেকে লেখালেখির প্রতি আম্মুর একটা বিশাল ভূমিকা আছে। আম্মু সবসময় চাইতেন আমার কবিতা ম্যাগাজিনে আসুক, আমার লেখা ম্যাগাজিনে আসুক, পত্রিকায় আসুক। বই বের করেছেন, বইয়ের জন্য উনি খরচও করেছেন। তো আমি আসলে একটা সময় পর্যন্ত এগুলোতে ডুবেছিলাম। অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আপনার লেখাগুলো তো আমাদের সবসময় পড়া হয়। তো যদি আমাদেরকে বলতেন যে আসলে আপনার কোন লেখার কারণে আপনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন এবং সেই লেখাটা কি ছিল? আলোচিত আমার লেখা সবগুলো মোটামুটি, আমার আমার কাছে সব, মানে একজন মায়ের কাছে যেমন সব সন্তান ভালো, আমার কাছে আমার লেখা সবগুলো লেখাই ভালো। কিন্তু স্পেশালি বললে আমার মনে হয় যে আমি সবচেয়ে ডেঞ্জারাস লেখা লিখেছি 2018 সালে, একটা কবিতা, নেতৃত্ব। এই ফ্যাসিস্টের যাকে আমরা ইয়ে করেছি, ফ্যাসিস্টের আমলে এত বড় সমালোচনা খুব কম মানুষে করতে পেরেছে। এবং এই কবিতাটা আমার এখন পর্যন্ত ফেসবুকে আপলোড করা আছে, যেটা আমি কখনো মুছে দিইনি বা মুছার চিন্তাও করিনি। বিভিন্ন জায়গায় আবৃত্তি করেছি, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কলেজে আবৃত্তি করে পুরস্কার পেয়েছি। লেখাটা এতটা জনপ্রিয়, মানে ওই সময়কার ভোট চুরি থেকে তোমার ধর্ষণের ঘটনা, জালিয়াতি, তারপরে জবাবদিহিতা নেই, আহ ইয়ে নেই, সুশাসন নেই, প্রত্যেকটা বিষয় নিয়ে লিখেছি। প্রত্যেকটা, মানে অপরাধের উপরে একটা একটা করে লাইন ছিল। ওইরকম একটা কবি, ওইটা আমার কাছে এখনো খুব ভালো লাগে। আসলে আপনার লেখাগুলো যে অনেকটাই শক্তিশালী সেটা আমরা আসলে দেখতে পাই। যদি আপনি আমাকে বলতেন যে আসলে কোন লেখার কারণে আপনি আলোচিত আলোচিত থেকে সমালোচিত বেশি হয়েছেন, কোন লেখার কারণে? আমি জানি ফ্যাসিস্ট্রি নিয়ে লেখার পরও আপনাকে অনেক কিছু করা হয়েছে, বাট কোন লেখাটা আপনার মনে হয়েছিল যে আমি খুব ভালো লিখেছিলাম কিন্তু
মানুষ সেটাকে খারাপ ভাবে নিয়ে সমালোচনা করেছে আমার, যদি একটু বলতেন আমাদের। ফ্যাসিস্টের আমলে তো লিখেছি, বিভিন্ন সাংকেতিক ভাষায়ও লিখেছি। লেখা ধরার জন্য আমি মনে করি ন্যূনতম একটা সেন্স থাকতে হয়। এবং আমাদের দেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে এটা কম, যে আসলে কি লিখছি, আমি কি মিন করছি, তারা অনেকে এটা বুঝেও না। হ্যাঁ, তারপর আমরা লিখি নিজের মানে লেখাটা আসলে মানুষের জন্য যেমন তেমন নিজের জন্য, নিজেকে শান্ত করার জন্য। আর লিখতে না পারলে একটা অপরাধ ফিল ফিল হয়, অপরাধ বোধ ফিল হয়। তো আমার আলোচনা লেখা, অনেক লেখাই আলোচনায় এসেছে। আমি জুলাই আন্দোলনে একটা কবিতা লিখছিলাম। ওই কবিতা লেখার পরে আমি মোটামুটি একটু হুমকি দামকি মামলার হিসেব নিকেশ অনেক কিছু আমার উপর দিয়ে গেছে। ওইটা খুব আলোচিত। যাই হোক, যদি আপনার আরেকটা গুণ নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে আপনি বিতার্কিক এবং বিতর্ক নিয়ে আপনি খুব ভালোভাবে কথা বলতে পারেন। যেটা আমাদের মানুষের কমন সমস্যা থেকে যে আমরা কথা বলতে পারি না, হয়তো আমাদের বয়সের সমস্যা হয় বা কথা বলতে গেলে আটকে যায়, সেই জায়গায় আপনি খুব ভালোভাবে সুন্দর কথা বলতে পারেন। এই বিতার্কিক হয়ে ওঠার পেছনে যদি গল্পটা একটু আমাদেরকে জানাতেন। বিতার্কিক, এটা আসলে সৃষ্টিকর্তার একটা দয়া আর চর্চার ব্যাপার। আমি আসলে এমন একটা পরিবারে মানে বেড়ে উঠেছি, এখানে আমার বংশের সবাই মোটামুটি বাকপটু, আমি যতটুকু দেখেছি। তো বিতার্কিক হয়ে ওঠার আগে একজন ভালো বক্তা হয়ে ওঠাটা খুব জরুরি। আমার, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে তখন উপস্থিত বক্তৃতা হচ্ছিল স্কুলে, আমি প্রথমবারের মতো নাম দিয়েছি। ওইবার আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। আমার টপিকটা ছিল সিগারেটের উপরে। বক্তব্য দেওয়ার পরে বাজারে যত মানুষ ছিল, মানে আমার স্কুল হচ্ছে সুন্নাছাকা জীবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, তো সুন্নাছাকা বাজারে যত মানুষ ছিল, মানে অনেক দোকানদার সব উঠে চলে আসছিল, কে বক্তৃতা দিচ্ছে এত সুন্দর করে কথা বলছে। তারা কিন্তু ছোট বাচ্চা, হ্যাঁ, আবার দেখতেও অনেক ছোট, দেখতে মনে হয় ক্লাস টু কিংবা থ্রি টুতে পড়ি এরকম। হাইট অনেক কম ছিল, ক্লাস সিক্সে পড়ে এটা বুঝে যেত না। তো ওই বক্তব্যের পরে আমি অনেক পুরস্কার পেয়েছি। ওইটা থেকে মূলত আমার আস্তে আস্তে বিতর্কিত হয়ে ওঠে, স্কুলে অনেক বিতর্ক করেছিলাম, মানে বিতর্ক প্রতিযোগিতা অংশ নিয়েছি। আর ফ্যামিলির সবাই মিলে আমরা টেলিভিশনে যে বিতর্কগুলো হতো এগুলা দেখা আমাদের জন্য বিকেলে বাধ্যতামূলক ছিল। নাস্তা করতে করতে আমরা বিতর্ক দেখতাম। এই কারণেও মূলত বিতার্কিক হয়ে ওঠার যে ইয়াটা, মানে প্রাথমিক শিক্ষাটা ওইটা ফ্যামিলি থেকে, তারপর স্কুলে, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় করেছি। ধন্যবাদ আপনাকে। আসলে বিতর্কের মাধ্যমে আপনি কি শিখেছেন এবং আপনার অন্যান্য ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগিয়েছেন, যে সমানে কিছু অভিজ্ঞতা আমাদের এখন হয়, পরে আমাদের জীবনে কাজে লাগে, এমন কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে যে আপনি পরবর্তী জীবনে কাজে লেগেছে? প্রশ্নটা আবার আবার করো কাইন্ডলি, আমি শুনতে পাইনি। বিতর্কের মাধ্যমে আপনি আসলে কি শিখেছেন যা আপনার জীবনে অন্যান্য ক্ষেত্রে কাজে লেগেছে? স্বেচ্ছাসেবী যে কাজ, মানে মানে যেটা, বিতর্কের মাধ্যমে আপনি কি শিখেছেন? ও বিতর্কের মধ্যে কি শিখেছি? আচ্ছা, বিতর্ক তো হচ্ছে তোমার মূলত যুক্তি আর মুক্তির লড়াই। হ্যাঁ, যারা বিতার্কিক তারা প্রচুর পড়াশোনা করতে হয়। আমার একজন শিক্ষক ছিলেন, আহ স্যারের নাম ছিল আলামিন স্যার। স্যার এই মুহূর্তে কাতারে আছেন। স্যার আমাকে একটা কথা বলতেন, ওনার শিক্ষক ওনাকে বলেছিলেন যে পৃথিবীতে সে মানুষটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে বেশি জানে, মানে যে যত জানে সে তত ভয়ঙ্কর। একজন বিতার্কিকে সবটাই এমন, তারা প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর জানতে হয়, কারণ তাকে তার পয়েন্ট টু পয়েন্টে মোকাবেলা করতে হবে। না জানলে সে কথার উত্তর ব্যাক করতে পারবে না। তো বিতার্কিক হিসাবে আমি যেটা, আমার যে অভিজ্ঞতা বা আমি যেটা আমার জন্য সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে এটা, আমি একদিকে লেখালেখি করি আর একদিকে বিতার্কিক। যেহেতু লেখালেখি আবার কেমন স্ক্রিপ্ট রাইটার, তো যার যার অভ্যাসই হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করা, যার অভ্যাসই হচ্ছে যে শব্দ দিয়ে স- আহ, মানুষকে ভেঙে ফেলা, তার জন্য বিতার্কিক হয়ে ওঠাটা খুব কঠিন কিছু না। তার সে বিতার্কিক হলে তার জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। এই জায়গা থেকে আমি অনেক লাকি। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি যতটুকু মনে করি আপনি লেখক বিদ্যার্থীকে সেও যে যে যার কারণে আপনাকে আসলে মানুষ বেশি চিনে, সেটা হচ্ছে আপনি স্বেচ্ছাসেবী কাজ দিয়ে পুরো চাটখিল উপজেলা থেকে শুরু করে নোয়াখালী জেলা এবং বাংলাদেশেরও অনেক মানুষ আপনাকে চিনে, আমি যতটুকু জানি। তেমন অবস্থা আসলে আপনার এই স্বেচ্ছাসেবী কাজ করাটা কার থেকে উৎসাহিত পেলেন এবং হঠাৎ এই স্বেচ্ছাসেবী কাজে কেন আসলেন, কেন মনে হলো যে না আমার এই কাজটা করা উচিত?
স্বেচ্ছাসেবী জিনিসটা কি, স্বেচ্ছাশ্রম দেওয়া, এই ব্যাপারগুলো না অনেক পরে পরিচিত হয়েছে। আমার ছোটবেলার শখটা ছিল এমন, আমি যখন ক্লাস 5-এ পড়ি, হ্যাঁ আমার বয়স 10 বছর, আমি তখন আমার এলাকার বাচ্চাদেরকে ফ্রিতে পড়াশোনা করাতাম। তারপর ক্লাস 6, 7, 8, 9, 10 এই সময়টাতে আমি 20 টাকা কিংবা 50 টাকার বিনিময়ে, মানে অতি ক্ষুদ্রতম অর্থের বিনিময়ে একটা বিশাল অংশকে অক্ষর জ্ঞান শিখিয়েছি, তাদের নাম শিখিয়েছি, তাদেরকে বিভিন্ন ক্লাস পর্যন্ত পড়াশোনা করিয়েছি। এই মেন্টালিটি আমার সবসময় ছিল যে মানুষের জন্য কিছু করতে হবে, কিছু করলে আমার কাছে ভালো লাগে। এই জিনিসটা মূলত আমি মানুষের জন্য না, আমি নিজের জন্য করি। আমি নিজের মানে একটা আত্মতৃপ্তি বোধ আছে না, সেই জায়গা থেকে করি। তারপর স্কুল লাইফ শেষ হলো, ওই সময় অনেক ভালো কাজ টুকটাক করেছি, তবে সবচেয়ে বেশি কাজ করেছি যখন ইন্টারমিডিয়েট। আমি কখনো স্কাউটের সাথে সংযুক্ত হলাম, তখন আমার পরিধি অনেক বেড়ে গেছে। আমি বুঝেছি এটা একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, সেটা তো আবার ইন্টারন্যাশনাল, আরো বড়। সে জায়গায় আবার কিছু বাধ্যবাধকতা থাকে, এটা করা যাবে, ওইটা ড্রেস পরে ওইটা করা যাবে না। তারপর যখন সামাজিক ভাবে এলাম, প্রথম আমাদের হাতে করে চাকরির গ্রুপ ওরাম, তুমি মনে বোধহয় এখানে ছিলা চাকরির গ্রুপ ওরাম থেকে। সেখানে ভাইয়াদের যে আন্তরিকতা, ও যে ফ্রন্ট অফ লাইনে নিয়ে আসা, মুরব্বীরা আমাদেরকে যে ফ্রন্ট অফ লাইনে নিয়ে এসে শিখিয়েছে, এই ব্যাপারগুলো আসলে ওদেরকে দেখেও আরো বেশি অনুপ্রাণিত হয়ে আরো বেশি করা, যে এভাবেও করা যায়। আমি আমার শুধু একজন মানুষ হিসেবে নিজের দায়িত্বগুলো আমরা পালন করেছি। আমি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে যে মানে নিজেকে একজন স্বেচ্ছাসেবক হিসেবে প্রাউড ফিল করি, তবে আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল। আমি বাড়তি কিছু করিনি, আমি আমাদের যে দায়িত্ব আমরা সেটাই পালন করি, কিছু মানুষ সেটা করে না, আর তাদের চোখে আমরা অন্য কিছু। অনেক অনেক ধন্যবাদ। আসলে স্বেচ্ছাসেবী কাজে আপনার যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা এবং সেই অভিজ্ঞতা যদি আমাদের জানাতেন। যদি আমি বলি, আমি একবার সেন্ট্রাল হসপিটালে গিয়েছিলাম রক্তদান করার জন্য। যাওয়ার পরে ওখানে রোগী সিজার হবে, তো ওনার যে হাজবেন্ড এবং ওনার যে রোগী লোক, ওরা সাইন করতেছে না। যে আমাদের যে সিজার করার আগে একটা সাইন করতে হয় একটা পেপারে, এনওসি এরকম। আমাকে বলছিল সাইন করার জন্য। আমি বললাম যে আমি কে? বলে যে আপনি রোগীর গাড়ি। আচ্ছা, আমি সাইন করলাম। সাইন করার পরে হসপিটালের অর্ধেক বিল আমাকে দিতে হয়েছে। এরকম যে যে মানুষ ফেঁসে যাওয়া, কাজে ফেঁসে যাওয়া, আপনার কাছে মনে হলো যে হ্যাঁ কোনো একটা অভিজ্ঞতা কি আছে আপনার এরকম, যে আমি স্বেচ্ছাসেবী কাজ করতে গেছি কিন্তু আমার মনে হলো যে আমি এখন ফেঁসে গেছি? এমন কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা, যেটা আমার নিজের রয়েছে বিধে আমি আপনাকে কোশ্চেনটা করলাম। আসলে খারাপ অভিজ্ঞতা গুলা এখন তো মনে পড়ে না, তবে একটা অভিজ্ঞতার কথা আমার মনে পড়ে। স্বেচ্ছাসেবী কার্যক্রমে আমি একবার একটা ছোট বাচ্চার, আসলে আমি একটা ট্রেনিং এ ছিলাম সেখানে, আরেকটা আপু ছিলেন আরেকটা ডিপার্টমেন্টে। তো আমাকে বললো যে ওই আপুটার কোনো এক কারণে ডিভোর্স হয়েছে, ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটার থাইরয়েড প্রবলেম। তোমরা হয়তো জানো আমি একটা বাচ্চার যে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলাম একবার। তো ওই কাজটা করার পরে মানে খুব আমি নিখুঁতভাবে চেষ্টা করেছি বাচ্চাটার জন্য সবকিছু শেষ করে। পরবর্তীতে ওনাদের ফ্যামিলির সাথে আমার বন্ডিংটা এত ভালো হয়ে গেছে, মাঝে মাঝে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন থেকে বাজার দিতাম, ইয়ে করতাম। ওই আপুটার যখন সেকেন্ড বিয়ে হচ্ছিল, তখন ওরা আমাকে দাওয়াত করলেন। দাওয়াতটা এমন ভাবে করলেন মনে হচ্ছে আমি না গেলে বিয়েটা হবে না। মানে এই যে আমি আসলে আমার নিজের স্বজনদের বিয়ে এই অনুষ্ঠানগুলো খুব একটা বেশি অংশগ্রহণ করি না। হ্যাঁ, আমি খুবই আনন্দ আমোদ প্রিয় মানুষ, কিন্তু প্রায় বিয়ে বিষয়টা আমি একটু অ্যাভয়েড করে দিই। তবে ওই বিয়েতে যাওয়ার একটা ইচ্ছে ছিল, এবং ওইখানে আমারও একটা ইয়ে ছিল। ওই ঘটনাটা আমাকে খুব আন্দোলিত করে। এমন অনেক ঘটনা আছে যে আমি শুরুতে একটা কাজ করেছি, পরে দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে দেখাশোনা করেছি। এমন অসংখ্য ঘটনা, অসংখ্য শিক্ষার্থী পাশে ছিলাম, যেটা হয়তো আমাদের চাকরি উপজেলা অনেক ভলেন্টিয়াররাও জানে না। কারণ আমি এগুলো বলিনি, পড়াশোনার ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আমি নিজের হাতে থেকে কিছু দিইনি, কিন্তু ওই যে আমার চারপাশ থেকে আমি বিষয়টাকে ইয়ে করে দেওয়া, গুছিয়ে দেওয়া। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আহ যদি আপনি আমাকে একটু বলতেন যে আপনার জীবন আসলে বিতাত্ত্বিক লেখক এবং স্বেচ্ছাসেবী জীবনে আপনার বড় শিক্ষা কি ছিল, যেটা আসলে আমাদের নতুনদের জন্য অনেক অনেক প্রয়োজন মনে করেন, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। প্রশ্নটা আবার আমি শুনতে পাইনি। আহ আপনার বিতাত্ত্বিক লেখক এবং স্বেচ্ছাসেবী যে কাজগুলো আপনি করেন দৈনন্দিন, এই কাজগুলো থেকে আপনি কোন একটা শিক্ষা যা আমাদের আসলে দর্শক বা যারা আমাদের নতুন স্বেচ্ছাসেবী আসবে বা নতুন লেখক আসবে, তাদের জন্য একটা যেন বড় উৎসাহিত হতে পারে তারা, তো যদি কিছু বলতেন তাদের ব্যাপারে। আমি মনে করি যে আহ, আমার একটা মুদ্রা দোষ হচ্ছে আমি অনেক কিছু করি।
হ্যাঁ, অনেক কিছু না করে একটা কাজ করা, লেখালেখি করলে লেখালেখি করা, ভলেন্টিয়ারিংটা পাশাপাশি একটু করা যায়। আবার বিতার্কিক হয়ে হতে গেলে বিষয়টা অন্যরকম। এছাড়া আমার আরো অনেক কাজ আছে, পার্সোনাল আমার সব প্রজেক্ট হ্যান্ডেল করি, আরো অনেক কিছু করি টুকটাক। তবে যে যে কাজটাই করবে সে সে কাজটা মন দিয়ে করবে। আর আমি আমাদের এই ইউথ জেনারেশনকে বলবো যে তোমরা ভালো কাজের সাথে আসো, বিভিন্ন অর্গানাইজেশন করো। হ্যাঁ, তারপরে ডকুমেন্টস কিভাবে তৈরি করে, এই যে আমরা বিভিন্ন কাজ হ্যান্ডেল করি, হ্যাঁ, একটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, এই ব্যাপারগুলো শিখো। এগুলা ভলেন্টিয়ারিং কার্যক্রমের সাথে সাথে তোমার শিক্ষা জীবনে একটা মারাত্মক প্রভাব ফেলবে। তাই মানে নিজেকে যদি ভালো রাখা, এই যে একটা শ্রেণী আমাদের মোবাইল আসক্ত, একটা শ্রেণী তুমি দেখবে ড্রাগ আসক্ত, একটা শ্রেণী মেয়েতে আসক্ত, ছেলেতে আসক্ত। এই সব কিছু কাটিয়ে যদি ভালো কাজের সাথে থাকে, ও একটা সময় এটা রিয়েলাইজেশন করবে যে, ওর এটা রিয়েলাইজ হবে যে আমাকে কিন্তু সবাই চিনে, আমি এই কাজটা করতে পারবো না। এই যে একটা চলে আসবে, আত্মসম্মান বোধের ব্যাপার চলে আসবে, তখন এই ব্যাপারটা নিজের জন্য খুব ভালো হবে। এ কারণে আমি সবাইকে বললাম যে বিতার্কিক হতে চায় সে পড়াশোনা করুক, সে বিতার্কিকদের সাথে থাকুক। যে লেখক হতে চায় সে লেখালেখিটাকে আঁকড়ে ধরুক। যে স্বেচ্ছাসেবী হতে চায় সে এখনই আজকেই সে স্বেচ্ছাসেবী ইয়েতে যোগদান করুক। ভালো একজন মেন্টর খুঁজে নিক, যার মানে যে ক্যারিয়ারের পাশাপাশি সে করেছে, ভলান্টিয়ারিং করেছে, ভলান্টিয়ারিং করতে করতে তার ক্যারিয়ারটা আবার হয়ে যায়। এক্ষেত্রে আবার নজর দিতে হবে। আসলে অনেক অনেক ধন্যবাদ। আপনি যখন ড্রাগস নিয়ে কথা বললেন, আমাদের বাংলাদেশের সবচেয়ে মরণব্যাধি যেটা এখন হচ্ছে দর্শন, ড্রাগস যেটা চলতেছে, এমন অবস্থায় দর্শন নিয়ে আসলে যে বিষয়টা হচ্ছে, আমি দেখলাম যে হয়তোবা দর্শ যে দর্শিত হয়েছে তার কবরের উপরে যে নারকেল পাতাটা শুকিয়ে গেছে, তার শুকানোর আগে যে দর্শন করছে যে দর্শক, সে কিন্তু অলরেডি বাইরে আসে কিন্তু ফেসবুকে সেলফি আপলোড করতেছে। এই যে আমাদের যে একটা নিয়ম, এই যে আমাদের একটা সংবিধানের যে নিয়ম, এই যে যারা যে উকিল তাদের পক্ষে হয়ে কথা বলতেছে, যারা আমরা এদের পক্ষ নিয়ে কথা বলতেছি, আসলে এদেরকে নিয়ে আপনার কি মানে কি, আমি নিজেও তাদেরকে নিয়ে কিছু বলতে পারতেছি, যারা কি মানুষ, তারা একজন দর্শকের পক্ষে দাঁড়িয়ে বলতেছে যে আমার যে ক্লায়েন্ট উনি দর্শন করেন। আসলে কি সত্য, বা পৃথিবী থেকে যে সত্যটা উঠিয়ে আল্লাহ নিয়ে ফেলেছে, নাকি এরা আল্লাহ নিজেদের মানে কোন একটা শক্তি আছে এদের মধ্যে, যে না আমি একটা খারাপ মানুষের পক্ষে কথা বলতেছি জেনে শুনে। এই ব্যাপারে আপনার কি বলা, কিছু বলা আছে কিনা? এটা হচ্ছে কি, আমরা তো একটা বিশাল বড় বড় মানে বিপ্লব দেখেছি, হ্যাঁ। একটা দেশের স্বাধীনতার পর অনেক বিপ্লব হয়, অনেক কিছু হয়, এটা একটা নর্মাল ব্যাপার। আমাদের দেশেও নর্মাল একটা ব্যাপার ঘটেছে। আর ফ্যাসিস্ট আমলে যারাই লেখালেখি করেছে সব তো বন্ধই ছিল মোটামুটি। তাও আমরা সেভাবে করতে পারি, এখন সবাই যেভাবে লিখছে। এই স্বাধীনতাকে যারা ভিন্ন পথে পরিচালিত করছে, এরা একটা গোষ্ঠী, এরা একটা অংশ, এদের আহ উদ্দেশ্যটাই ভিন্ন। আর সাধারণ জনগণ যেটা বলবো, ওনারা এদের দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, এদের দ্বারা ম্যানিপুলেট হয়ে যায়। আর দর্শকের ব্যাপার হচ্ছে কি, আমাদের সরকারটা এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো পর্যায়ে আছে এমন না। হ্যাঁ, এই জায়গাতে সরকারের কাজ করার অনেক সুযোগ আছে। বিশেষ করে আমি নারীদের ক্ষেত্রে বলবো, প্রচুর পরিমাণে সাইবার বুলিং বাড়ছে। আমার কমেন্ট বক্স গুলো মাঝে মাঝে চেক করিও। কোনো লেখা পক্ষে না গেলে, কোনো লেখা পক্ষে না গেলে সে চিনতে পারতেছে না যে আমি কে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে সে আমাকে গালি দিচ্ছে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে। এরকম অনেক কিছু আছে। ইনবক্সে আমাকে সালাম দিয়ে আপু কেমন আছেন একটা রিপ্লাই দেন। ঠিক আছে। তো আসলে আমরা এই ব্যাপারগুলো বুঝি, আমরা ওদের কষ্টগুলো বুঝি। আর তবে এগুলো বেশি দিন নেওয়া যায় না, সরকারের উচিত এগুলা নিয়ে পদক্ষেপ নেওয়া। গতকালকে আমি একটা রাজনৈতিক দল বাইরে কথা বলছি, যে সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, মেয়ে তো, হ্যাঁ, খুব অপমান করে কথাবার্তা বলা, কমেন্ট বক্সে উল্টা পাল্টা দেওয়া, এগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে যে করে। মানে এই জিনিসগুলোর উপর একটা কঠোর ব্যবস্থাপনা নিতে হবে, নয়তো এগুলো অনেক বেশি বাড়বে। আর আহ, আমরা যারা রাজনীতি করি বা রাজনীতির সাথে যারাই যুক্ত আছে বা রাজনীতির বাইরে যারা আছে, হ্যাঁ, তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে রাজনীতির চেয়ে বড় হচ্ছে সম্পর্ক। সম্পর্ক যাতে এই টুকটাকের জন্য নষ্ট না হয়ে যায় যে কারো, এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে যে রাজনীতির চেয়ে বড় হচ্ছে সম্পর্ক। আসলে অনেক অনেক ধন্যবাদ। আহ, আমরা আসলে আমাদের সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে। তো আমরা আসলে কিছু র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা আপনি হয়তো একটু জলদি জলদি আমাদেরকে উত্তর দিলে ভালো হয়। তো আপনার চা নাকি কফি, যেটা আপনার কোনটা পছন্দ আপনার?
কপি কপি মাইগ্রেন আছে তো কপি। বই পড়া নাকি সিনেমা দেখা? বোথ। গ্রাম নাকি শহর? গ্রাম। বিসমিল্লাহ হোটেল নাকি মোহাম্মদিয়া হোটেল? আমি আমি এই প্রশ্নটা আসলে এটা তুমি কিভাবে করছো আগে এটা বলো। বিসমিল্লাহ হোটেল মোহাম্মদী হোটেল এটা কেন এটা আসছে? আমি আমার আমার লাইফে আমি দেখি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল বুঝছেন, তারা কি করতো, হুম। বিসমিল্লাহ হোটেলে খাওয়া পছন্দ, মোহাম্মদিয়া হোটেলে খাওয়া পছন্দ। এরা কি করতো, যখন আমরা সার্কেলে যখন আমরা এন্ট্রি করতাম, তখন এটা দুই দলে বিভক্ত হয়ে যেত। তখন আমরা বলতাম, "আরে এটাই কি ভাই, খাওয়া তো খাওয়াই না।" তো আপনারও একটা ইয়ে দেখলাম যে বিসমিল্লাহ হোটেলে চা নাকি অনেক পছন্দ, সেই কম্বিনেশন আপনাকে কোশ্চেনটা করা, কি মোহাম্মদিয়া হোটেল না বিসমিল্লাহ হোটেল? আমরা হোটেলে খাওয়া দাওয়া খুব কম করি। আমি কখনো আমার এরিয়াতে অনেকে বলেছে আমার মানে আমি কোথাও বসি না, ঠিক আছে। এই জিনিসটা মেনটেন করি একজন মেয়ে হিসেবে হোক কি হোক, আমার ফ্যামিলিগত ইয়ে থেকে আমি বসতে চাই না। তবে দুইটাই একই মালিকের প্রতিষ্ঠান আমি যতটুকু জানি, মোহাম্মদিয়া গ্রুপ। আর আমি দুটাতেই চাটা খাই। কিন্তু বন্যার সময় তোমরা জানো আমরা অনেক সময় দীর্ঘ সময় 2টা মাস টাটকেলে বন্যা ছিল, পানি ছিল। তো আমার সাথে 25-30 জন ইউথ ছিল। আমাদের এই ছেলে মেয়ে ভলেন্টিয়ার গুলাকে নিয়ে আমি প্রায়শই মানে প্রায় প্রতিদিন আমরা বিসমিল্লাতে একবার হলো লাঞ্চ বা ডিনার করতে হতো। হ্যাঁ, খাওয়া দাওয়া তো সব ওইখানে করেছি। আর মাঝে মাঝে চা এনে খেতে হতো। প্রচুর কাজ ওয়ার্কলোড হওয়ার পরে তোমার কিন্তু শরীর ব্যথা করে। আমার তো মাইগ্রেন আছে, আরো কয়েকজনের মাইগ্রেন ছিল। তো একটু চা খেয়ে খেয়ে, আমার চা খাওয়ার অভ্যাস নেই, একবারে কম। তবে এই সময়টা তো আমি প্রচুর চা খেয়ে একটা ইয়ে করেছি। তো ওই জায়গা থেকে বিসমিল্লা আমাকে প্রচুর ডিসকাউন্ট দিয়েছে। আর বিসমিল্লাতে কি এমন হয়েছে, পোলাপান আমার নাম বলে চা নিয়ে আসতো। যে রজব বাবু বলছে চা দে, রজব বলছে তাহলে দিয়ে দাও। হ্যাঁ। তো পরে আমি এসে বিল দিতাম। তো এমন ঘটনা ঘটেছে। যার কারণে আমার কাছে যেহেতু তারা সেই সময়টাতে আমাদের হাতে তো টাকা পয়সা ছিল না, ঠিক এত 25-30 জনের খাওয়া, আবার যারা তোমার ত্রাণ নিয়ে আসতো, ট্রাক ভর্তি মানুষ আসতো 20-30 জন, এদের আবার আমাকে লাঞ্চ করাইতে হতো। ব্যাপারটা বুঝো। বন্ধু বান্ধব বলে 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 একদিন এক একজনকে দায়িত্ব দিয়ে দিয়ে এগুলো করাইছি। তখন তো আমরা কোনো চাঁদা বা ফান্ড তুলিনি যে এই জিনিসটা মেনটেন করবো। এই কারণে আমার বিসমিল্লার প্রতি একটা সফট কর্নার আছে, যে তারা এখন পর্যন্ত এটা মনে রাখে যে রজব ওই সময়টাতে বা ওই ইয়েতে ওই কারেন্ট সিচুয়েশনে স্টার্টকিলের পাশে ছিল, মানুষের পাশে ছিল। তো রজবকে একটু কমায় রাখলে খারাপ হয় না, এখানে বিসমিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আরেকটা প্রশ্ন চাইতে যাই, বিতর্কের পক্ষে নাকি বিপক্ষে থাকতে পছন্দ করেন? হ্যাঁ। বিতর্কের পক্ষে নাকি হ্যাঁ। বিপক্ষে থাকতে পছন্দ করেন? বিপক্ষে। আবেগ নাকি যুক্তি? আহ যুক্তি দিয়ে পৃথিবীর অর্ধেক কাজ হয় না। বিচারক হিসেবে যুক্তি নেওয়ার কথা ছিল, কিন্তু যুক্তি দিয়ে তুমি পৃথিবীর অর্ধেক কাজ করতে পারবে না, তাহলে আবেগটাই ভালো। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি, যেটা আপনি সবসময় আপনি খাইতে বা আপনার কাছে ভালো স্বাচ্ছন্দ্য বোধ লাগে? প্রিয় খাবার অনেক আছে, তবে দুইটা বলি। আম, এটা আমার বাসায় আম্মু রান্না করে না, আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গেলে খেতে পারি। এক হচ্ছে গরুর বট, আমার খুব ফেভারিট। আর পাঙ্গাস মাছের পেটি, এগুলো আমার বাসায় খাই। আপনি আপনি আসলে একজন বাঙালি, সেটা প্রমাণ আপনি দিলেন। একটি জিনিস যা আপনি সবসময় আপনার সাথে রাখেন। দুইটা জিনিস আমার মাস্ট লাগবে, এক হচ্ছে আমার চশমা, আর ইনফোর্স কানের। আচ্ছা, আমি যদি আমাদের চাটকিল উপজেলায় কিছু স্বেচ্ছাসেবী ভাই এবং বোনদের নাম বলি, আপনি জাস্ট এক শব্দে, কারণ যেহেতু আমাদের টাইমিংটাও শেষ পর্যায়ে, একটা বাক্য হ্যাঁ আপনি হ্যাঁ। উত্তর দিবেন। সেটা হচ্ছে আমাদের জিএম শাকির। ভাই ভালো ভালো সাংবাদিকতা করেন। নীরব রানা। নির্ভরা ভাই নির্ভীক যোদ্ধা। গোলাম রাব্বানি ইমন। মানবিক, আহ বুদ্ধিমান মানুষ। জিয়া রাব্বানি। যে রাব্বানি ভাই ধার্মিক, নরম মনের মানুষ। আবিদ রহমান। বিচক্ষণ। গোলাপ হোসেন ফরাদ। ভাই ভালো। ভালো মানুষ, ভালো লিডার।
ভালো, আমার স্কাউট লিডার ছিলেন, আচ্ছা, ভালো লিডার। আসলে আমাদের কোশ্চেন অ্যান্সার একদম শেষ, কারণ আমাদের আসলে টাইমিংটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। অনেক, আবার অনেক অনেক ধন্যবাদ আপনার। আসলে আপনি খুবই ব্যস্ত মানুষ, সেই সাথে আপনি আমাকে টাইম দিয়েছেন। আর আমাদের আরেকটা আসলে এই শোটা করার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের গ্রিন বাংলাদেশ করার একটা যেটা আমরা আসলে এখন পর্যন্ত অ্যানাউন্স করিনি। তো আমরা চাচ্ছিলাম যে সকল যাদের সাক্ষাৎকারী তাদেরকে ইনশাল্লাহ পরে বলবো, মানে শেষের দিকে। বিষয়টা হচ্ছে আমরা গ্রিন বাংলাদেশ করার একটা ট্রাই করতেছি। তো আমাদের টিম যারা ব্যাকএন্ডে কাজ করে, তারা একটা ডিসিশন এভাবে নিল যে যারাই আমাদের এখানে সাক্ষাৎকার দিতে আসবে, আমরা তাদেরকে 10টি ঔষধি গাছ না হলে ফলের গাছ উপহার দেওয়া হবে আর কি, আমাদের পক্ষ থেকে। তো যেহেতু আমাদের ভাগ্য খারাপ যে আমাদের যত টিম মেম্বার আমরা সবাই আমরা ডুবাইতে, কেউ বাংলাদেশে নেই। বাংলাদেশে আমাদের কোনো চিটে ফোটাও নাই, সব আমরা ডুবাইতেই। আমরা একসাথে কাজ করি, একসাথে করি। তাই মতো অবস্থায় আমি ইনশাল্লাহ আপনাকে সেই বিষয়গুলো আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আশা করছি আপনি গাছগুলো রোপণ করে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবেন, এতটুকু। আর শেষ পর্যন্ত আমাদের শো নিয়ে যদি কিছু বলতেন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ আজিজুর। আমি তোমাকে অনেক আগ থেকেই চিনি। আমার স্বেচ্ছাসেবী একজন ভাই হিসেবে বা আমার নিজের ভাই, আমি তোমাদের সবাইকে মনে করি, তার মধ্যে তুমি একজন। আর ধন্যবাদ, খুব চমৎকার একটা আড্ডা হয়ে গেছে আমাদের। আসলে প্রশ্ন করেছো, তাছে আমার কাছে মনে হয়েছে যে তুমি আমার ব্যাপারে জানতে চাচ্ছ, আর আমি জানাচ্ছি তোমার মাধ্যমে সবাই। ব্যাপারটা ভালো লেগেছে। আহ, আমি আসলে এই ইয়েটা তো আমাদের কয়েকদিন থেকে দেওয়ার কথা ছিল। বাসায় যেটা বলেছিলাম, মেহমান এবং আমার অসুস্থতা, আমি এখনো অসুস্থ হয়ে আছি, এই কারণে হচ্ছিল না। তো তার জন্য আমি দুঃখিত, এন্ড তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তুমি তোমার এই ধরনের কার্যক্রম চালিয়ে যাও। সুদূর প্রবাসে থেকেও এখন পর্যন্ত এখানকার মানুষের জন্য চিন্তা করছো, তার জন্য আমরা অনেক অনেক বেশি তোমার জন্য গর্বিত। ধন্যবাদ। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।